অ্যাবান্ডেন্স অফ ইনফরমেশন ইজ দ্য প্রপার্টি অফ অ্যাটেনশন। অর্থাৎ আমাদের মাথার মধ্যে যদি অনেক বেশি পরিমাণে তথ্য থাকে, অর্থাৎ আমাদের মাথার মধ্যে অনেক অ্যাটেনশন বা চেতনা অনেক কম আছে। এই দুটো জিনিসের মধ্যে সম্পর্কটা ব্যস্ত সম্পর্ক, অর্থাৎ একটা বাড়লে আর একটা কমতে থাকে। সাধারণত আমরা মনে করে থাকি যে আমাদের জীবনের সবথেকে মূল্যবান জিনিস যেটা, সেটা হচ্ছে টাকা পয়সা। কিন্তু যখন আমরা আরেকটু ইন্টেলিজেন্ট হই তখন বুঝি টাকা পয়সা নয়, বরং এটা হচ্ছে সময়। কারণ সময় যখন একবার চলে যায় তখন সেই সময় আর কখনো ফিরে আসে না, আমরা যাই করে নিই না কেন। এ মোমেন্ট ইজ গন ফর এভার। চিরকালের জন্য একটা মুহূর্ত যখন চলে যায় তখন সেটা চিরকালের জন্যই চলে যায়, সেটাকে আর কখনোই ফিরে পাওয়া সম্ভব নয়। তো যার কারণে আমরা ভাবি যে সময় হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, এবং সময়কে বেট করে বা সময়কে ব্যবহার করে আমরা বাকি জিনিসগুলো অর্জন করি। আমি আমার জবে টাইম ইনভেস্ট করছি, তার পরিবর্তে আমি টাকা পাচ্ছি, এবং সেই টাকা দিয়ে আমি সোফা কিনছি, আমি মোবাইল ফোন কিনছি ইত্যাদি। অর্থাৎ সময়কে খরচ করেই আমরা বিভিন্ন রকমের সুখ, আহ্লাদ, আনন্দ সেগুলোকে কিনছি, এবং আমাদের কাছে জীবন মানে কি অ্যাকচুয়ালি সময় আছে। কিন্তু যখন আমরা আরও একটু সূক্ষ্ম স্তরে ভাবতে শুরু করি তখন আমরা রিয়েলাইজ করি সময় নয়, বরং চেতনা হচ্ছে সবথেকে বেশি মূল্যবান। কারণ সময়, প্রত্যেক দিন আমাদের কাছে 24 ঘন্টা সময় আছে, কিন্তু 24 ঘন্টার কি অ্যাটেনশন বা চেতনা আমাদের কাছে কি প্রতিদিন আছে? না, একদমই নেই। কোনো দিন আমাদের এত ব্যস্ততার সঙ্গে কেটে যায় যে আমরা কোনো কাজে ডিপলি ফোকাস করতে পারি না। একটার পর একটা কাজ, একটা রেসপন্সিবিলিটি, বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে পুরো একদম হ্যাপাজার্টলি। আবার কোনো সময় হয়তো আমরা অনেক ডিপলি কনসেন্ট্রেট করতে পারি। আমাদের কাছে 24 ঘন্টা সময় প্রত্যেক দিন আমরা পাচ্ছি, কিন্তু 24 ঘন্টার অ্যাটেনশন আমরা প্রত্যেক দিন পাই না। এবং সেই অ্যাটেনশন যখন আমরা পাচ্ছিও তখন হয়তো সেটার অ্যাটেনশনের যে ডিগ্রিটা, কখনো অনেক লো অ্যাটেনশন আছে, কখনো অনেক ডিপ বা অনেক হাই ফোকাস আমরা করতে পারছি, কখনো একটা অ্যাভারেজ অ্যাটেনশন আছে। তো সেই অ্যাটেনশনটার কোয়ালিটি অনেক কম বেশি হতে থাকে, এবং সেটার কোয়ান্টিটি মানে পরিমাণগতভাবেও সেটা কম বেশি হতে থাকে। কখনো কখনো আমরা হয়তো 1 ঘন্টা জুড়ে একটা ডিপ ফোকাসড কোনো একটা কাজ করতে পারছি, আবার কোনো দিন হয়তো আমরা 15 মিনিট 20 মিনিট কাজ করার পরে আমাদের মাইন্ডটা বার্ন আউট হয়ে যাচ্ছে, আমরা আর কনসেন্ট্রেট করতে পারছি না, আর ফোকাস করতে পারছি না। অর্থাৎ অ্যাটেনশন আমাদের কাছে সময়ের থেকে অনেক কম পরিমাণে থাকে প্রত্যেক দিন। এবং শুধু তাই নয়, এই সময় থাকার পরে যদি আমাদের কাছে অ্যাটেনশন না থাকে, অর্থাৎ আমার কাছে এখন 3 ঘন্টা সময় আছে, আমি যে কোনো কাজ করতে পারি, কিন্তু আমার কাছে অ্যাটেনশন নেই, চেতনা নেই, তাহলে আমি কোনো কাজ করতে পারবো না। আমার মনে হয় আমি শুয়ে থাকি, আমি বসে থাকি, কোনো ইন্সপিরেশন নেই, কোনো মোটিভেশন নেই, অনেক অলস হয়ে পড়বো আমি, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ অ্যাটেনশনটা সময় থাকার পরেও অনেক বেশি প্রয়োজন, মানে শুধুমাত্র সময় থাকলেই হবে না। যদি তোমার কাছে অনেক বেশি অ্যাটেনশন থাকে, সময় না থাকে, হতে পারে তোমার কাছে তোমার মাইন্ডটা খুব ফোকাসড, কিন্তু তোমার কাছে 3টে কাজ আছে, খুব তাড়াতাড়ি করতে হবে, তখন তুমি কিন্তু সেই 3টে কাজ কম সময়ের মধ্যে কিন্তু করে ফেলতে পারো যদি তুমি অনেক বেশি ফোকাসড হয়ে থাকো। কিন্তু তোমার কাছে অনেক সময় আছে কিন্তু অ্যাটেনশন নেই, চেতনা নেই, তাহলে তুমি কোনো কাজই করতে পারবে না। অর্থাৎ এখান থেকে আমরা খুব সহজেই বুঝতে পারছি যে সময়ের থেকে অ্যাটেনশন বা চেতনা, তার ভ্যালুটা অনেক বেশি। এবং অ্যাবান্ডেন্স অফ ইনফরমেশন ইজ দ্য প্রপার্টি অফ অ্যাটেনশন। অর্থাৎ আমাদের মনের মধ্যে ইনফরমেশন, তথ্য যত বেশি বেড়ে যাবে, যত বেশি পরিমাণে তথ্য, বিভিন্ন জিনিস আমরা মনে রাখতে শুরু করব, তত আমাদের চেতনাটা অনেক কম হয়ে যাবে, অ্যাটেনশনটা অনেক কম হয়ে যাবে। তো মনের ভেতর থেকে অপ্রয়োজনীয় জিনিসগুলো বাইরে বার করে ফেলতে হবে। কিন্তু আজকের দুনিয়াটা, আজকের পৃথিবীটা এমনই যে আমাদেরকে অনেক কিছু জিনিস মনে রাখতে হয়, একসাথে অনেক কিছু ম্যানেজ করতে হয়। অনেক ফাস্ট ফরওয়ার্ড ওয়ার্ল্ড হয়ে গেছে, জগৎটা খুব তাড়াতাড়ি চলতে শুরু করেছে এখন। আজ থেকে 5,000 বছর আগে বা 10,000 বছর আগে আমাদের ব্রেনের যে স্ট্রাকচারটা ছিল, যে গঠন রূপটা ছিল, সেটা এই লাস্ট 10,000 বছরে তেমন একটা বেশি পরিবর্তন হয়নি। এভলিউশনারি টার্মে যেমনটা ছিল ব্রেনের গঠনটা ঠিক তেমনটাই আছে, খুব সামান্য পরিবর্তন হয়েছে। কিন্তু আমাদের যে কালচার, যে সোসাইটিতে আমরা বসবাস করছি, সেটা লাস্ট 10,000 বছরে তো পরিবর্তন মানে কি, মানে এক্সট্রিম পরিবর্তন, মানে আনইম্যাজিনেবল, একটা এলিয়েন সভ্যতার মতো মনে হবে যদি আমরা, মানে 10,000 বছর তো অনেক দূরের কথা, যদি আমরা মানে 300 বছর আগেও যদি ফিরে যাই, তখনকার সভ্যতার এখনকার সভ্যতার মধ্যে আকাশ পাতাল পার্থক্য, অনেক পার্থক্য। আগেকার দিনে মানুষ কি করতো, মানে আজ থেকে জাস্ট 30 বছর বা 20 বছর আগেই ভেবে নাও না কেন, আমাদের বাবা মায়ের সময়, ইনফ্যাক্ট আমার নিজের ছোটোবেলাতেও যখন আমি ক্লাস 5-6-এ পড়তাম, আমার স্টিল এখনও মনে আছে, আমাদের মনটা, আমাদের অ্যাটেনশনটা পুরোটা বাইরের জগতে দিতাম। তখন কোনো মোবাইল ফোন ছিল না,
কিন্তু তারপর কি হলো, মোবাইল ফোন এলো, তখন আমরা শুধুমাত্র ফোন করতাম বা ফোনে একটু গেম খেলতাম, সারাদিনে হয়তো 5% অ্যাটেনশান দিচ্ছি, 5% টাইম দিচ্ছি। তারপর যখন মোবাইল ফোনের সাথে ক্যামেরা যোগ হলো, ইন্টারনেট এলো, গুগল এলো, তারপর ধীরে ধীরে ফেসবুক এলো, তখন কি হলো, সেই সারাদিনের অ্যাটেনশানটা বাইরের জগতে দিচ্ছিলাম আর 5% মোবাইল ফোনে দিচ্ছিলাম, ফোন করার জন্য বা কোনো কারোর সাথে কথা বলার জন্য বা মেসেজ করার জন্য। সেটা 5% থেকে বেড়ে 20% হয়ে গেল। তারপর ধীরে ধীরে এমন একটা সময় এলো যে এখন আর আমরা 20% নয়, বরং আমরা 50% সময় আমরা আমাদের বাইরের জগতে দিই, আর বাকি 50% সময় আমরা হচ্ছে এই ডিজিটাল ওয়ার্ল্ডে দিই। ইনফ্যাক্ট শুধু তাই নয়, কিছু কিছু মানুষের জন্য তো 20% সময় তারা বাইরের জগতে দেয় আর 80% সময় তারা ডিজিটাল ওয়ার্ল্ডে দেয়, কারণ তাদের কাজটাই সেটা, তাদের জব সেটা। তাদেরকে আইটি সেক্টরে সে জব করছে, বা একজন কেউ প্রোগ্রামার, তাকে দিনে 10 ঘন্টা ল্যাপটপের সামনে বসে কাজ করতে হচ্ছে, পুরো অ্যাটেনশনটা ডিজিটাল ওয়ার্ল্ডেই চলে যাচ্ছে সবসময়। তো এই যে অ্যাটেনশনের শিফট হলো, এই যে আমাদের চেতনা বা কনসাসনেসটা একটা জগতের মধ্যে অপারেট করতো, সেখান থেকে একটা অন্য জগতে চলে এলো, যেখানে হচ্ছে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, গুগল, চ্যাট জিপিটি, জেমিনাই, তারপর আরও কত কত সব ওয়েবসাইট এবং ইত্যাদি ইত্যাদি সব জিনিসপত্র, যেখান থেকে আমাদের ডেলি কাজ কারবার করতে হচ্ছে। যার ফলে কি হচ্ছে, আমাদের অ্যাটেনশনটা না, এই জিনিসটা, এই যে কালচারটা, আমাদের ব্রেনের স্ট্রাকচার যেহেতু পাল্টায়নি, কিন্তু সমাজটা অনেক পরিবর্তন হয়ে গেছে, যার ফলে আমাদের ব্রেনটা না এই জিনিসটা নিতে পারছে না, একটা ওভারলোড হয়ে যাচ্ছে, ওভারলোড অফ ইনফরমেশান। তো কিভাবে আমরা সেই ইনফরমেশানটাকে ম্যানেজ করতে পারি আমাদের এভরিডে লাইফে? অনেক বেশি তথ্য থাকার পরেও আমরা সেটাকে রেগুলেট করতে পারি, এবং আমরা আমাদের জীবনের সঠিক পথটা সেই অনেক তথ্য, অনেক ক্যাওটিক জিনিসের মধ্যে দিয়ে সঠিক রাস্তাটা যেন বেছে নিতে পারি। আজকে আমরা সেই জিনিসটাই বোঝার চেষ্টা করব। ফর্টে টিয়াগো বলে একজন লেখক, তিনি এই টপিকটার উপরে একটা বই লেখেন, এবং যেখানে তিনি একটা সলিউশন দেন, যে সলিউশনটা হচ্ছে কি না, কমন প্লেস বুক। এই কমন প্লেস বুক কি? ইতিহাসে বিভিন্ন সময়ে সোসাইটি অনেক কম সময়ে অনেক বেশি পরিমাণে পরিবর্তন হয়েছে। আমাদের যে জেনারেশনটা, সেখানে অনেক কম সময়ে বেশি পরিবর্তন হচ্ছে, কিন্তু এটা প্রথমবার নয়, এর আগেও অনেকবার হয়েছে। বিশেষ করে যখন কোনো যুদ্ধ আসে, বা কোনো ন্যাচারাল ডিজাস্টার আসে, বা কোনো টেকনোলজিক্যাল রেভলিউশন, যেমন রেনেসাস এরা, বা হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালিস্ট রেভলিউশন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমাদের সময় সেটা আরও অনেক বেশি পরিমাণে হচ্ছে, আরও র্যাপিডলি হচ্ছে, ইন্টারনেট এবং ওয়াইফাই, ডিজিটালাইজেশন এসবের কারণে। যখন এরকম কম সময়ে সমাজ অনেক বেশি পরিবর্তন হয়, সেই সময়কালে যারা জ্ঞানী মানুষ থাকে, যারা স্কলার ছিল, তারা কি করত, তারা একটা কমন প্লেস বুক ব্যবহার করত। যেমন আমি আমার কমন প্লেস বুক দেখাচ্ছি, এই যে ফর এক্সাম্পল আমার কাছে অনেকগুলো কমন প্লেস বুক আছে। ফর এক্সাম্পল এগুলো হচ্ছে আমার বিভিন্ন ডায়েরি, যেখানে আমি বিভিন্ন রকমের জিনিস নোটস নিতে থাকি, ঠিক আছে? এগুলো সব আলাদা আলাদা ডায়েরি, আলাদা আলাদা জিনিস নোটস নিতে থাকি। কিন্তু কমন প্লেস বুক বলতে যেটা বোঝায়, সেটা হচ্ছে এটা একটা ছোট্ট কমন প্লেস বুক, যেটা কি সেই সময়কার মানে বিভিন্ন স্কলাররা, লিওনার্দো ভিঞ্চ থেকে শুরু করে জন লক, তারা ইউজ করতে তাদের লাইফে। লিওনার্দো ভিঞ্চ তার সারা জীবনে 12টারও বেশি, মানে 12 বেশি কমন প্লেস বুক ব্যবহার করেছে, এবং লাইফ টাইম অফ লার্নিং সে সেই মানে ছোটো ছোটো সেই নোটস আকারে তার মধ্যে রেকর্ড করে রেখেছে, লিখে লিখে নোটস বানিয়ে রেখেছে। তো আমরা আজকের দিনেও ঠিক সেই সেম জিনিসটা করতে পারি। কিন্তু অ্যাকচুয়ালি একটা কমন প্লেস বুক মানে কি? কমন প্লেস বুক মানে হচ্ছে এটা কোনো ডায়েরি নয়, বা এটা কোনো জার্নালিং নয়, বা নোটস মেকিং নয়, ক্লাসে আমরা যেমনভাবে নোটস নিই ঠিক জিনিসটা তেমন নয়। কমন প্লেস বুক মানে হচ্ছে একটা অত্যন্ত হ্যান্ডি একটা নোটবুকের মতো, যেমন খুবই সহজ, যেটা আমরা ক্যারি করতে পারবো, যেখানে যাব সেখানে নিয়ে যেতে পারি, ঠিক আছে? কোনো একটা ছোট্ট হবে, যেটা অনেক বেশি বড় হবে না। যেমন ফর এক্সাম্পল এই যে এটা অনেক বড়, এত বড় ব্যবহার করা যাবে না। ইনফ্যাক্ট এত বড় নোটবুকও কমন প্লেস বুক হতে পারে না, একদম ছোট্ট, যত ছোট হবে তত বেশি সেটা বেটার। এবং কমন প্লেস বুক মানে হচ্ছে এমন একটা জিনিস যেখানে আমরা সমস্ত কিছু লিখে রাখবো, সব কিছু, আমাদের এনভায়রনমেন্টে যা কিছু চলছে সেই সব কিছু, আমরা যে বাড়িতে থাকছি বা যেখানে থাকছি সেই সমস্ত জিনিসপত্র, আমাদের আশেপাশে যা ঘটছে, বা আমরা ডিজিটালি যে ইনফরমেশানগুলো আমরা দেখছি, যে ভিডিওস দেখছি, বা তার নোটস লিখে রাখবো, বা কোনো একটা লেখকের বিখ্যাত কোনো কোটস লিখে রাখবো। যেমন একটু আগে আমি বললাম যে দ্য অ্যাবান্ডেন্স অফ ইনফরমেশন ইজ দ্য প্রপার্টি অফ অ্যাটেনশন, ইটস এ বিউটিফুল কোট, আমরা সেটা লিখে রাখতে পারি। অথবা আমাদের নেক্সট প্ল্যান কি, নেক্সট প্রজেক্ট কি আমাদের লাইফের, সেগুলো লিখে রাখবো। অথবা আমরা নেক্সট কোন জিনিসটা শিখতে চাই সেটা লিখে রাখবো, ঠিক আছে?
অর্থাৎ কমন প্লেস বুক মানে হচ্ছে এর মধ্যে আমরা ফিনান্সিয়াল প্ল্যানিং, আমাদের ইলেকট্রিক বিল জমা দিতে হবে, বা হচ্ছে আমাদের রেফ্রিজারেটর ঠিক করতে হবে, সেই সব কিছু আমরা লিখে রাখতে পারি। এর মধ্যে প্ল্যানিংস, আইডিয়াস, আমরা ঘুমের মধ্যে কি স্বপ্ন দেখেছি সেই সমস্ত ড্রিমস, আমাদের কোনো ফিউচার কোনো একটা জিনিস আমরা অ্যাপ্লাই করবো সেই সমস্ত জিনিস সব কিছু একটা জায়গাতে লিখে রাখা, এটাই হচ্ছে কি কমন প্লেস বুক। এবং এই কমন প্লেস বুকের যে আইডিয়াটা, এটা অ্যানসিয়েন্ট গ্রিক পর্যন্ত আমরা খুঁজে পাই। অর্থাৎ যদি আমরা ইতিহাস দেখতে থাকি তাহলে একদম প্রাচীন গ্রিকে আমরা এই কমন প্লেস বুক জিনিসটার যে আইডিয়াটা সেটা আমরা খুঁজে পাবো। এবং জন লোকে একজন ফিলোসফার ছিলেন, তিনি একটা ইভেন বইও লিখেছিলেন বা একটা জার্নাল টাইপেরও লিখেছিলেন যে হাউ টু মেনটেন এ গুড কমন প্লেস বুক, মানে কীভাবে একটা ভালো কমন প্লেস বুক তৈরি করতে হয় সেটার উপরে উনি ইভেন লিখে গেছেন। তো কমন প্লেস বুক আজকের দিনে যে ইনফরমেশন ওভারলোড, অনেক বেশি তথ্য আমাদেরকে ম্যানেজ করতে হয় প্রতিদিনের জীবনে, অথচ আমাদের অ্যাটেনশন স্প্যানটা অনেক কম। খুব তাড়াতাড়ি আমাদের একটা কাজ থেকে অন্য কাজে শিফট করতে হয়, একটা টাস্ক থেকে একটা অন্য কাজ, একটা অফিসে মিটিং হচ্ছে, তারপর একটা আমাদের নিজের কাজ করতে হচ্ছে, আবার একটা মিটিং হচ্ছে, ফ্যামিলি কোনো রেসপন্সিবিলিটি আছে অ্যান্ড সো অন। বারবার ইন বিটুইন কাজের মধ্যে আমাদের শিফট করতে হয় এবং মাইন্ডটা অনেক বেশি বোমবার্টেড হয়ে যায়, যার ফলে কমন প্লেস বুক সেই সমস্ত তথ্যগুলোকে রেগুলেট করার জন্য ও ম্যানেজ করার জন্য অনেক অনেক বেশি হেল্প করে। ওকে, এই যে কমন প্লেস বুক, এটা কেন এত বেশি স্পেশাল এবং কেন এত বেশি ভ্যালুয়েবল? কারণ অন্য সমস্ত ক্ষেত্রে যা কিছু আমরা লিখি বা যা কিছু আমরা নোটস নিই, যা কিছু আমরা করি, তার যে ন্যারেটিভটা সেটা অন্য কেউ কন্ট্রোল করে। আমরা যদি কোনো মন্দিরে যাই বা কোনো চার্চে যাই, সেখানে আমরা যা কিছু শুনছি সেটা অন্য কোনো একটা অথরিটি আমাদেরকে বলছে। যদি আমরা স্কুল, কলেজ বা ইউনিভার্সিটিতে যাই, বা যদি আমরা কোনো কোর্ট রুমে যাই, সেখানে লয়াররা যা কিছু নোটস নিচ্ছে সেটা কি অন্য একটা অথরিটির জন্য তারা নোটসটা নিচ্ছে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে টিচাররা যা কিছু বলছে সেই নোটসগুলো নিচ্ছি, যার ফলে কি সেই নোটস বা সেই যা কিছু আমরা তথ্য নিচ্ছি সেটা কন্ট্রোল করছে কি অন্য একটা অথরিটি। কিন্তু কমন প্লেস বুকের ক্ষেত্রে তেমনটা নয়, এখানে ন্যারেটিভটা আমরা কন্ট্রোল করি, আমরা সিদ্ধান্ত নিই কোন জিনিসটা এর মধ্যে থাকবে আর কোন জিনিসটা এর মধ্যে থাকবে না, কোনটা এখানে যাবে, কোনটা এখানে যাবে না, কোনটা এখানে যাওয়ার পর আমরা সেটাকে বাদ দিয়ে দেবো, কোনটা এখানে যাওয়ার পরে আমরা সেটাকে আরও বেশি পরিমাণে বাড়াবো এবং সেটাকে এক্সটেন্ড করতে থাকবো। এখানে পুরো জিনিসটা আমাদের কন্ট্রোলে আছে এবং আমাদের যে পার্সোনাল লাইফ, তার একটা সেকেন্ড ব্রেন, একটা দ্বিতীয় মাইন্ড হিসেবে কাজ করে কমন প্লেস বুক। যেমন আমাদের মাইন্ড কিভাবে কাজ করে, আমাদের মাইন্ডে শুধু আমাদের প্রত্যেক দিনের জীবনের যে অফিসের কাজ সেটা চলে না, কখন আমরা আমাদের প্যারেন্টসের সঙ্গে টাইম দেবো, ছেলেমেয়ের সাথে খেলা করব, কখন শপিং করতে যাব, পুজোর সময় কোথায় ঘুরতে যাব, বা হচ্ছে আমাদের ইলেকট্রিক বিল, মেডিকেল প্রেসক্রিপশনস থেকে শুরু করে আমাদের পাস্টে কোনো একটা স্মৃতি বা মেমোরি, সেই সব কিছু আমাদের মাথায় চলতে থাকে। আমরা যখন অফিসের কাজ করছি তখন অফিসের কাজের বিষয়বস্তু চলতে থাকে, ফিনান্সিয়াল প্ল্যানিং চলতে থাকে। কমন প্লেস বুক হচ্ছে কি একদম সেই রকম একটা জিনিস যেখানে সমস্ত কিছু ইনপুট দেওয়া থাকবে, সমস্ত ডাইমেনশন, জীবনের সমস্ত অ্যাসপেক্টের জিনিসপত্র সেখানে ইনক্লুড করা থাকবে, যার ফলে কি এটা আমাদের ব্রেনের একটা সেকেন্ড পার্ট, আমাদের ব্রেনের একটা সেকেন্ড ডিভাইস এর মতো কাজ করবে, যেখানে সব কিছু থাকবে, সব কিছু অপারেট আমরা করতে পারবো এবং এই পুরো জিনিসটা আমাদের কন্ট্রোলে থাকবে, অন্য কোনো অথরিটি এটাকে কন্ট্রোল করবে না। ফর্টে টিয়াগো তিনি কি করেন, তিনি ডিজিটাল কমন প্লেস বুককে বেশি প্রেফারেন্স দেন, কারণ আজকের দিনে আমরা সবাই বেশি মোবাইল ফোন, ল্যাপটপ এসবের সঙ্গে এঙ্গেজ হই। তো কমন প্লেস বুক আমরা দুরকমভাবে তৈরি করতে পারি, একটা হচ্ছে ফিজিক্যাল, অর্থাৎ ঠিক এইরকম, আর একটা হচ্ছে কি ডিজিটাল, মানে ল্যাপটপ বা কম্পিউটারে বা কোনো একটা সফটওয়্যারে, নোটস মেকিং সফটওয়্যারে আমরা সেটা তৈরি করতে পারি। নাও ফিজিক্যাল কমন প্লেস বুককে আমি পার্সোনালি বেশি ইম্পর্টেন্স দিই, আমি মনে করি কমন প্লেস বুক সবসময় ফিজিক্যাল হওয়া উচিত। যেমন 2006 নোবেল প্রাইজ পেয়েছেন ওরহান পামুক, তিনি এখনও পর্যন্ত তার সমস্ত বই বা লেখালেখি তিনি হাতে লেখেন, হ্যান্ড রিটেন, কিন্তু এখন পৃথিবীর বেশিরভাগ লেখক যারা হয় তারা সবাই ল্যাপটপে বা কম্পিউটারে লেখে আর কি। হতে পারে এমন একটা আলাদা ল্যাপটপ রেখে দেয়, যেমন কাজুও ইশিগুরো 2017-তে যিনি নোবেল প্রাইজ পেয়েছেন, তিনি একটা ডেস্কটপে লেখালেখি প্র্যাকটিস করেন, কিন্তু যে ডেস্কটপে হচ্ছে সেখানে ইন্টারনেট কানেকশান উনি রাখেন না, সেটা শুধুমাত্র লেখার জন্যই একদম পুরানো ওল্ড মডেলের একটা ডেস্কটপ রেখে দিয়েছেন, ঠিক আছে। ওরহান পামুক তিনি কি করেন, তিনি ফিজিক্যাল রাইটিং ফিজিক্যাল পেপারের উপরে লেখেন, ঠিক আছে। তো কেউ চাইলে ফিজিক্যাল লিখতে পারে, ফিজিক্যাল কমন প্লেস বুক তৈরি করতে পারে, কেউ চাইলে ডিজিটাল করতে পারে। এবার আমি পার্সোনালি প্রেফার করি হচ্ছে কি ফিজিক্যাল কমন প্লেস বুক, কিন্তু ফর্টে টিয়াগো যার রিসার্চের উপরে বেস করে আজকের ভিডিওটা আমরা তৈরি করছি, তার লেখা বিভিন্ন রাইটিংস এবং বুকসের উপরে, তিনি বলেন কি ডিজিটাল কমন প্লেস বুক বেশি বেটার। কেন?
কারণ তিনি বলতে চাইছেন ডিজিটাল কমনপ্লেস বুকের ক্ষেত্রে কি আমরা কোনো একটা গুগল সার্চ বা তার কোনো একটা প্যারাগ্রাফ কপি পেস্ট করে আমরা সেখানে তুলে দিতে পারি, কোনো একটা ছবি, ডায়াগ্রাম বা কোনো একটা ম্যাপ সেটা আমরা সেখানে দিতে পারি, কোনো একটা ভিডিওর লিঙ্ক, একটা ওয়েবসাইটের লিঙ্ক আমরা দিতে পারি, অ্যামাজনে কোনটা কিনবো সেই প্রোডাক্টের লিঙ্ক সেটা আমরা সেখানে ইউজ করতে পারি। ঠিক আছে, আমরা যে কোনো জিনিস সেখানে দিতে পারি, বিভিন্ন লিঙ্কস আমরা সেখানে ইউজ করতে পারি কমনপ্লেস বুকের মধ্যে, যার ফলে কি একটা ওয়াইড রেঞ্জ তৈরি হয়, মানে অনেক একটা বিস্তীর্ণ জায়গা তৈরি হয়, সেখানে অনেক কিছু একটা অনেক বেশি স্পেস থাকে। ওকে, যেটা অ্যাকচুয়ালি উনি ঠিক বলেছেন যে ডিজিটাল কমনপ্লেস বুক বেশি বেটার, কিন্তু এটা কাদের জন্য বেশি বেটার? যারা সেলসে জব করছে, যারা আইটি সেক্টরে জব করে, যারা প্রোগ্রামার বা যারা সবসময় কম্পিউটার বা সফটওয়্যার বা হচ্ছে ইন্টারনেটের সঙ্গে রিলেটেড কাজকর্ম করছে তাদের জন্য। কিন্তু যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছে, হয়তো কেউ একজন কবি, লেখক, বা ফর এক্সাম্পল কেউ একজন ডক্টর, বা লেটসে কেউ একজন রাইটার, বা কেউ একজন ফিল্ম ডিরেক্টর, আমার মনে হয় তাদের ক্ষেত্রে যারা পিওরলি ক্রিয়েটিভ ফিল্ডে আছে তাদের জন্য ডিজিটালের থেকে ফিজিক্যাল কমনপ্লেস বুক বেশি বেটার। কারণ ফিজিক্যাল কমনপ্লেস বুক আমাদের কনসেন্ট্রেট করতে বা ফোকাস করতে বেশি সাহায্য করে, বেশি হেল্প করে। অনেক দীর্ঘ সময় ধরে আমরা কোনো একটা জিনিস লিখতে পারি বা নোটস নিতে পারি, আমরা ইন বিটুইন বিভিন্ন কাজের মধ্যেও নোটস নিতে পারি, আমরা বাসে, ট্রামে, ট্রেনে যেতে যেতেও করতে পারি। কিন্তু ডিজিটাল কমনপ্লেস বুকের ক্ষেত্রে কি হয়, সেটা আরও অনেক বেশি শর্ট টার্মে হয়ে যায়। মানে একটা মিটিং থেকে একটা অন্য মিটিংয়ে যাওয়ার মাঝখানে আমরা নোটস নিতে পারি, লিফটে করে যেতে যেতে আমরা নোটস নিতে পারি, মানে বাথরুমে যাওয়ার আগে আমরা নোটস নিতে পারি, বা বাথরুমে বসে মোবাইল ফোনে আমরা নোটস তৈরি করতে পারি। ঠিক আছে, যার ফলে কি অনেক শর্ট টাইম স্প্যানের মধ্যে কিছু না কিছু একটা জিনিস, একটা দুটো তিনটে ওয়ার্ড, শব্দ, একটা দুটো লাইন, বা কোনো একটা লেকচার শুনলাম তার কোনো একটা জিনিস আমরা নোটস নিয়ে নিতে পারি। ঠিক আছে, কিন্তু ক্রিয়েটিভ ফিল্ডে খুব শর্ট জিনিসপত্রের থেকে আমাদের একটু বেশি মেজারেবল টাইমের দরকার হয়, অ্যাটলিস্ট 2 মিনিট, 4 মিনিট, 5 মিনিটের টাইম দরকার হয়, যার ফলে কি ফিজিক্যাল সেক্ষেত্রে আমাদেরকে অনেক বেশি ডিস্ট্র্যাক্ট করবে না। কারণ ডিজিটাল কমনপ্লেস বুক যদি আমরা ইউজ করি, সেটা আমাদেরকে ডিস্ট্র্যাক্ট করার হাই চান্স আছে। একটু ফেসবুকটা ওপেন করি, একটু ইনস্টাগ্রামটা দেখে নিই, একটু ইউটিউবে একটা ভিডিও দেখে নিই, অনেক বেশি ডিস্ট্র্যাক্টেড হয়ে যেতে পারি। তো যারা কন্ট্রোল করতে পারে নিজেদেরকে, এবং যারা টেক রিলেটেড ফিল্ডে আছে, যারা এন্টারপ্রেনিউর বা বিজনেসম্যান টাইপ অফ পারসন, তাদের জন্য ডিজিটাল কমনপ্লেস বুক বেশি প্রেফারেবল। যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছে এবং একটু বেশি ফোকাস মেনটেন করতে চায়, একদম ডিস্ট্র্যাক্ট হতে চায় না, তাদের জন্য ফিজিক্যাল কমনপ্লেস বুক বেশি প্রেফারেবল। ওকে, তাহলে আমরা কিভাবে আমাদের জীবনের টাইম এবং অ্যাটেনশনকে ম্যানেজ করতে পারি, অনেক বেশি ইনফরমেশনকে রেগুলেট করতে পারি, ম্যানেজ করতে পারি কমনপ্লেস বুক মেনটেন করার মাধ্যমে। এবারে আমরা আমাদের নেক্সট পয়েন্টে চলে আসব। এই কমনপ্লেস বুক সেটা মেনটেন করার প্রধান উদ্দেশ্য হচ্ছে আমাদের টাইম আর অ্যাটেনশন, বা টাইম আর কনসাসনেস, এই দুটোকে যাতে আমরা খুব বেস্ট পসিবল ওয়েতে যেন আমরা ম্যানেজ করতে পারি। ঠিক আছে, যেন আমাদের অ্যাটেনশনটা বাজে খরচ না হয়ে যায়, সময়টা যেন বাজে খরচ না হয়ে যায়। ঠিক আছে, সেটার জন্য হচ্ছে কমনপ্লেস বুক আমাদেরকে একটা সেকেন্ড ব্রেনের মতো কাজ করবে, হেল্প করবে। কিন্তু সেটা আমরা এক্স্যাক্টলি কীভাবে করতে পারি? ফর্টে টিয়াগো এই নিয়ে একটা কনসেপ্টের কথা বলেন, যেটাকে হচ্ছে কোড মেথড, CODE, যার মানে কি সি ফর হচ্ছে ক্যাপচার, ও ফর অর্গানাইজ, ডি ফর ডিস্টিল, আর ই ফর এক্সপ্রেস। এটার মানে কি? অর্থাৎ আমরা আমাদের চারিদিকে যা কিছু দেখছি, সেটা আমাদের পার্সোনাল লাইফ, আমাদের রিলেশনশিপ, ইন্টারনেট, কোনো একটা ইউটিউব ভিডিও, কোনো লেকচার বা ইত্যাদি ইত্যাদি, বা কোনো বই পড়ছি, বা কোনো ব্লগ পড়ছি, আর্টিকেল পড়ছি, বা কোনো অফিসের মিটিংয়ে যাচ্ছি, বা কোনো সেমিনার জয়েন করছি আমরা ইত্যাদি, সেখানে যা কিছু আমাদের ভালো লাগছে, যা কিছু মনে হচ্ছে, সেটাকে আমরা ক্যাপচার করছি প্রথমে। এটা হচ্ছে ফার্স্ট থিং, কমনপ্লেস বুক মেনটেন করার প্রথম স্টেপ, CODE। ফার্স্ট হচ্ছে কি ক্যাপচার, সেকেন্ড অর্গানাইজ, অনেকগুলো তথ্য আছে, সেটাকে অর্গানাইজ করা, সেটাকে একটা স্ট্রাকচার দেওয়া। সেই স্ট্রাকচারটা আমরা কীভাবে দেবো? স্ট্রাকচার দেওয়ার জন্য আমরা 4টে জিনিসে ডিভাইডেড করতে পারি। ওকে, PARA, P ফর কি প্রজেক্টস, A ফর এরিয়াস, R ফর রিসোর্সেস, আর A ফর হচ্ছে আর্কাইভস। এই 4টে ভাগে আমরা ভেঙে নেব। অর্থাৎ অনেক রকমের তথ্য আমরা ইউজ করছি, অর্থাৎ সেই তথ্যগুলোকে আমরা বিভিন্ন ভাগে যদি আমরা ভাগ করে নিতে পারি, তাহলে একটা স্ট্রাকচার দিতে পারবো, একটা গঠন দিতে পারবো, সব কিছু এলোপাতারি বা হ্যাপাজার্ড ওয়েতে থাকবে না। সবার প্রথমে আমরা সব কিছুকে ভাগ করবো কি প্রজেক্টস মানে কি সেই অংশগুলো যেটা হচ্ছে ইমিডিয়েট আমাদের প্রয়োজন, যে কাজটা আমরা করবো এক্ষুনি, একদিনের মধ্যে বা নেক্সট এক সপ্তাহের মধ্যে, সেই প্রজেক্টে আমরা যে জিনিসটা অ্যাপ্লাই করব, যে ধরনের আইডিয়াসগুলোকে আমরা অ্যাপ্লাই করবো, বা এক্ষুনি যেটা আমি ব্যবহার করবো, আমাকে যেটা এক্ষুনি মনে রাখতে হবে, সেই জিনিসগুলো, সেটা হচ্ছে প্রজেক্টস। এ ফর এরিয়াস মানে কি লাইফের বিভিন্ন এরিয়াস,
অফ রেসপন্সিবিলিটি, ফ্যামিলি রেসপন্সিবিলিটি, বাজার করতে হবে, বা অফিসে বা হচ্ছে আমাদের ওয়াইফের জন্য ওষুধ কিনে আনতে হবে, বা হচ্ছে ছেলে মেয়েকে নিয়ে ঘুরতে যেতে হবে, ইত্যাদি ইত্যাদি। এগুলো যেগুলো হচ্ছে রেসপন্সিবিলিটিস, ফ্যামিলি, রিলেটিভস, বা হচ্ছে মানে আদার থিংস। থার্ড হচ্ছে কি রিসোর্সেস। রিসোর্সেস মানে কি সেই সমস্ত জিনিস যেগুলো সম্পর্কে আমরা রিসার্চ করতে চাই, আরও বেশি জানতে চাই, শিখতে চাই, যেগুলো আমাদের লং টার্মে প্রয়োজন হবে সেই জিনিসগুলো। প্রজেক্টসটা অনেক শর্ট হয়, তার থেকে একটু বড় হবে এরিয়াস অফ রেসপন্সিবিলিটি, যেটা হচ্ছে এরিয়াস, আর তার থেকে একটু বড় হবে কি রিসোর্সেস, এই ডোমেনটা, যেখানে আমরা বিভিন্ন জিনিস শিখছি, বিভিন্ন আইডিয়াস জেনারেট করছি, বিভিন্ন লার্নিং, বিভিন্ন ইনসাইট পাচ্ছি আমরা, যেখানে আমরা বিভিন্ন রকম নোটস নিচ্ছি। আর তারপরে ফোর্থ হচ্ছে কি আর্কাইভস, যেটা হচ্ছে আরও বড়, আরও লার্জ, যেখানে আমরা ফিউচারে বিভিন্ন জিনিস শিখতে চাই বা বিভিন্ন জিনিসের উপরে আরও রিসার্চ করতে চাই ফার্দার। হয়তো আমরা একটা কোনো বই পড়ছি, সেই বইয়ের মধ্যে অন্য একটা লেখকের সম্পর্কে এই লেখক এই বইতে লিখেছে, তার বিভিন্ন কোটেশন, তো আমরা চাইছি কি সেই লেখকটা সম্পর্কে জানবো। আর্কাইভসের মধ্যে আমরা সেই লেখকের নাম, তার কোটেশনটা তুলে দিলাম এবং পরে আমরা ফার্দার সেটা নিয়ে রিসার্চ করবো, ইত্যাদি ইত্যাদি। এরকমভাবে আর্কাইভ হচ্ছে আরও বড়, আরও লার্জ, যেটা আমাদের লাইফ লং লার্নিং বা লাইফ লং যে প্ল্যানিং সেগুলোকে আমাদের তুলে ধরবে হচ্ছে আর্কাইভস। এটা হচ্ছে কি অর্গানাইজ করার যে প্রসেস। সবার প্রথমে কি CODE, তাহলে সি ফর হয়ে গেল ক্যাপচার, ও ফর কি অর্গানাইজ, অর্গানাইজের মধ্যে আমরা PARA, চারটে জিনিস জানলাম। এবার হচ্ছে কি ডি ফর ডিস্টিল। ডিস্টিল মানে কি এই যে যা কিছু আমরা লিখলাম কমন প্লেস বুকের মধ্যে, সমস্ত নোটস নিলাম, সেগুলিকে ডিস্টিল করা, মানে সে সমস্ত জিনিসের মধ্যে সবথেকে তার এসেন্সটা কি যদি এক লাইনে বলতে হয়, এক কথায় বলতে হয়, বা দুটো তিনটে মেন শব্দ যদি আমাদেরকে মনে রাখতে হয়, জাস্ট টোটাল জিনিসটার একটা এসেন্স, একটা সামারির মতো, যেটা মনে পড়া মানে হচ্ছে পুরো জিনিসটা মনে থাকবে, ঠিক আছে, একটা পয়েন্টের মতো, যেটা মনে করা মানে তার সঙ্গে জুড়ে থাকা অনেকগুলো জিনিস অটোমেটিক্যালি মনে পড়ে যাবে। কেন মনে পড়ে যাবে? কারণ আগে আমরা অলরেডি সেই জিনিসটা নিয়ে ভেবেছি, সেটা আমরা খাতায় নোটস বানিয়েছি, লিখেছি, আমাদের কমন প্লেস বুকে আছে বা অন্য কোথাও আমরা পড়েছি, সেই জন্য পুরো জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে না, জাস্ট সেটা জিজ্ঞেস করলে একটা পয়েন্ট, একটা কিওয়ার্ড, একটা মেন একটা স্টেটমেন্ট, শুধু সেটুকু মনে রাখতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে কি ডিস্টিল করা। ওকে, তো কমন প্লেস বুকটাকে অর্গানাইজ করার পর বিভিন্ন জিনিস বা এক সপ্তাহের জিনিস বা একদিন বা 2-3 দিনের পরে একবার ওটাকে অর্গানাইজ করার পর সেটাকে আমরা ডিস্টিল করব, ঠিক আছে, মেন এসেন্সগুলো আমরা লিখে নেব। তারপরে কি ফোর্থ পার্ট, সেটা হচ্ছে কি এক্সপ্রেশন। এক্সপ্রেশন মানে কি এবারে হচ্ছে আমরা দেখব যে আমরা এটাকে কিভাবে এক্সপ্রেস করতে পারি। আমরা প্রত্যেকেই যে প্রফেশনেই থাকি না কেন, আমরা সবসময় অন্য মানুষদের সঙ্গে কিছু না কিছু এক্সপ্রেস করছি, ইন্টারঅ্যাক্ট করছি। একজন লয়ার, সে অন্য একজন ক্লায়েন্টের সাথে কথোপকথন করছে। একজন বিজনেসম্যান, সে অন্যদেরকে বলছে এই প্রোডাক্টটা কী করে বিক্রি করতে হবে। একজন সেলসম্যান, সে অন্য কাউকে কিছু বিক্রি করছে। একজন ডক্টর, সে তার পেশেন্টকে চিকিৎসা করছে। একজন টিচার, সে তার স্টুডেন্টকে পড়াচ্ছে, ঠিক আছে। একজন ড্যান্সার, সে তার অডিয়েন্সকে নাচ গানের মাধ্যমে এন্টারটেন করছে, ঠিক আছে। আমরা প্রত্যেকেই আমাদের কাজটা অন্য কোনো একজন মানুষের সাথে সম্পর্কযুক্ত হয়, এবং সেই যে কনভারসেশন বা সেই যে কথোপকথন, তার মধ্যে আমরা নিজেদেরকে এক্সপ্রেস করি, নিজেদের আইডিয়াস, থটস, ন্যারেটিভস, চিন্তাভাবনা, ইত্যাদি ইত্যাদি। তো এই যে ফোর্থ পার্ট, যেটা হচ্ছে এক্সপ্রেশন, সেখানে আমরা কি ঠিক করব যে কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট, কোনটা ভ্যালুয়েবল, কোনটা আমরা এক্সপ্রেস করব, কোনটা আমরা এক্সিকিউট করব। এটাকে আমরা এক্সপ্রেশন অ্যান্ড এক্সিকিউশন বলতে পারি, ঠিক আছে। যেগুলো আমরা প্র্যাকটিক্যালি এবার অ্যাপ্লাই করব, সব কিছু তো আমরা অ্যাপ্লাই করব না, অনেক ইনফরমেশন থাকবে, কিন্তু সব কিছু আমরা তো অ্যাপ্লাই করতে যাব না। তার মধ্যে থেকে যেগুলো ফাইনালি ডিস্টিল করে, যেগুলো সার্ভাইভ করবে, সেই ইনফরমেশনগুলো আমরা অ্যাপ্লাই করব। যখন আমরা কোনো জিনিস ক্যাপচার করি না, তখন আমরা সবসময় বেশি পরিমাণে জিনিস ক্যাপচার করি, কিন্তু যখন আমরা সেটাকে ব্যবহার করবো, অ্যাপ্লাই করবো, তখন সবসময় সেটা কম হবে তার তুলনায়। ওকে, তো সব কিছু আমাদের প্রথমত ক্যাপচার করার প্রয়োজন নেই। যেটা ভ্যালুয়েবল, যেটা ইম্পর্টেন্ট, যেটা আমাদের স্ট্রাইকিং মনে হচ্ছে, যেটা আমাদেরকে সারপ্রাইজ করে, শক দেয়, ঠিক আছে, সেই জিনিসগুলোকে আমরা ক্যাপচার করব, এবং ফাইনালি এই প্রসেসের মধ্যে দিয়ে গিয়ে সেটাকে আমরা এক্সপ্রেস করব এবং এক্সিকিউট করব। আমাদের কমন প্লেস বুকে কখনোই কোনো ফ্যাক্টস নোট ডাউন করার দরকার নেই। যেমন ইন্ডিয়ার পপুলেশন কি, এটা আমাদের ব্রেনে মুখস্থ রাখারও কোনো প্রয়োজন নেই। আবার সেটা হচ্ছে আমাদের নোট মানে কমন প্লেস বুকের মধ্যে লিখে রাখার দরকার নেই, কারণ আমরা গুগল করলে সেটা পেয়ে যাব। সমস্ত তথ্য মানে মানে কি বলবো, ফ্যাকচুয়াল যে ইনফরমেশন, সেগুলো মনে রাখার দরকার নেই। মাউন্ট এভারেস্টের হাইট কত, এটা মুখস্থ করে রাখার দরকার নেই, যদি না তুমি কোনো জেনারেল নলেজ বাড়াতে চাইছো কোনো এন্ট্রান্স এক্সাম দেওয়ার জন্য। যদি সেটা তোমার উদ্দেশ্য হয়ে থাকে তাহলে সেটা ভ্যালুয়েবল, কিন্তু সেটা ছাড়া তোমার নর্মাল একজন হিউম্যান বিইং হিসেবে তোমার সেটা প্রয়োজন নেই, কারণ সমস্ত তথ্য অলরেডি গুগল, চ্যাট জিপিটিতে অ্যাভেলেবেল আছে।
ঠিক আছে, সেটা নিজের মাথায় দিয়ে মাথাটাকে ভর্তি করা বা কমন প্লেস বুকে লিখে কমন প্লেস বইটাকে ভর্তি করার কোনো মানে নেই। তাহলে আমরা কমন প্লেস বুকে কোন জিনিসটা লিখব? ফ্যাকচুয়াল ইনফরমেশন আমরা লিখবো না, কারণ সেটা অলরেডি অ্যাভেলেবেল। তাহলে আমরা লিখবো কি 3টে জিনিস। এক, যেটা হচ্ছে ইন্সপায়ারিং, 2 পার্সোনাল, আর 3 হচ্ছে কি সারপ্রাইজিং। ইন্সপায়ারিং বা হচ্ছে মোটিভেটিং, অর্থাৎ কি এমন একটা ফিলিংস, একটা ইন্সপিরেশন, কোনো একটা লেখকের একটা বিখ্যাত কোনো কোর্স, ঠিক আছে, যেমন ফর এক্সাম্পল হেগেল বলে গেছে, উই আর লিভিং ইন এ ওয়ার্ল্ড হোয়ার আইডিয়াস টার্নস ইনটু ইটস ওন অপোজিশন। আমরা এমন একটা পৃথিবীতে বেঁচে আছি যেখানে একটা ধারণা সে তার অপোজিট, সে তার উল্টো ধারণাতে পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ এমন একটা, এটা একটা একটা ইনসাইট, একটা ফিলোসফিক্যাল ইনসাইট, এমন একটা ট্রুথকে অ্যাচিভ করা, ঠিক আছে। তো যেটা আমরা আমাদের কমন প্লেস বুকে লিখে রাখতে পারি, একটা কোর্স যেটা হচ্ছে আমাদেরকে ইন্সপায়ার করে, আমাদের কাজ করার জন্য আমাদেরকে মোটিভেট করে, ঠিক আছে, সেই জিনিসটা। দ্বিতীয় কি পার্সোনাল এক্সপেরিয়েন্স বা পার্সোনাল লাইফের বিভিন্ন রিয়েলাইজেশন। হয়তো তোমার কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপর তুমি এমন একটা জিনিস রিয়েলাইজ করলে যে এরকমভাবে কখনো কার ড্রাইভ করা উচিত নয়, বা তুমি একটা বিজনেস প্ল্যান করলে, তারপর সেটা তুমি এক্সিকিউট করলে, কিন্তু কিছু কিছু জিনিস ব্যর্থ হলো। তুমি ওখান থেকে যে জিনিসটা শিখবে নিজে একটা কাজ করার মাধ্যমে প্র্যাকটিক্যালি, সেটা অন্য কেউ তোমাকে শেখাতে পারবে না, কোনো বই পড়েও তুমি সেটা শিখতে পারবে না। যার ফলে এই পার্সোনাল এক্সপেরিয়েন্সগুলো অত্যন্ত ভ্যালুয়েবল হয়। আমাদের জীবনে কিছু ঘটনা ঘটে যেগুলো বিশেষ ঘটনা, প্রেম ভেঙে যাওয়া, প্রথম চাকরি পাওয়া, বা কোনো পরীক্ষাতে একটা বিরাট বড় ইম্পর্টেন্ট পরীক্ষাতে 3বার ফেল করা, 4বার ফেল করে যাওয়া, বা কোনো একটা বিজনেস করলাম, সব টাকা ইনভেস্ট করলাম কিন্তু বিজনেসটা পুরো ব্যর্থ হয়ে গেল, ইত্যাদি ইত্যাদি। বা কোথাও তুমি স্ক্যাম হয়ে গেলে, একটা ফ্ল্যাট কিনলে, বাড়ি কিনলে, কিন্তু তোমার সেটা অ্যাকচুয়ালি তোমার নামে হলো না, ইত্যাদি ইত্যাদি। বিভিন্ন রকমের ঘটনা যেগুলো আমাদের মেমোরির মধ্যে আটকে থাকে, যেগুলো আমাদের মানে জীবনের মানে কতগুলো পাইভোটাল পয়েন্টের মতো, একটা বিশেষ টার্নিং পয়েন্টের মতো। সেই জিনিসগুলো তোমাকে যে এক্সপেরিয়েন্সটা দেয়, যে উপলব্ধিটা দেয়, তার থেকে যখন তুমি বেরিয়ে আসো বা তার মধ্যে যখন তুমি থাকো, সেই যে লার্নিংটা, সেই যে শেখাটা, সেটা নন রিপ্লেসেবল। সেটাকে অন্য কোনো জিনিস রিপ্লেস করতে পারবে না। সেটা আমি তোমাকে শেখাতে পারবো না, অন্য কোনো লেখক, কোনো বই কেউ শেখাতে পারবে না। তো নিজের জীবনের ঘটনা বা অভিজ্ঞতা থেকে শেখা, সেই জিনিসটা হচ্ছে কমন প্লেস বুকে নোট ডাউন করাটা খুবই ইম্পর্টেন্ট। বিভিন্ন নিজের মেমোরিজ, ভালো ভালো স্মৃতি, ভালো ভালো ঘটনা। শুধু ব্যর্থতা থেকে আমরা শিখি এমনটা নয়, দারিদ্রতা থেকেই আমরা শিখি এমনটা নয়। যখন তুমি সাকসেসফুল হচ্ছ, তখনও সেখান থেকে অনেক জিনিস শেখার আছে। কখনো কখনো আমরা নিজের অজান্তে যেমন একটা ভুল কাজ করি, তেমন কখনো কখনো নিজের অজান্তে আমরা একটা ভালো কাজও করে ফেলি, একটা সঠিক কাজও করে ফেলি। সেগুলো নোট ডাউন করা, যে জিনিসগুলো ভালো জিনিস আছে, ভালো ঘটনা ঘটেছে আমাদের সাথে, সেগুলো কমন প্লেস বুকের মধ্যে নোট ডাউন করা, যাতে করে আমরা যখন মানে অলস হয়ে পড়বো বা আমরা যখন মানে ডিমোটিভেটেড ফিল করবো, তখন যেন সেগুলোকে দেখে ওই কমন প্লেস বুকটা খুলে যেন ইন্সপায়ারিং ফিল করতে পারি, আমরা কী কী জীবনে অ্যাচিভ করেছি, কোনটা অ্যাচিভ করতে চাই, ইত্যাদি ইত্যাদি। পার্সোনাল ইস্যুস, তাহলে প্রথমে হয়ে গেল কি ইন্সপিরেশনাল, মোটিভেশনাল, তারপর হচ্ছে পার্সোনাল, এবং থার্ড হচ্ছে কি সারপ্রাইজিং বা একটা উইয়ার্ড বা একটা অদ্ভুত জিনিস। হয়তো তুমি খুব খুব মানে মানসিক জোরের সঙ্গে একটা মানে ধর্মে বিশ্বাস করো বা তুমি ঈশ্বরে বিশ্বাস করো, কিন্তু এমন একটা ধারণা দেখলে, কোথাও এমন একটা কিছু পড়লে যেটা তোমার বিশ্বাসটাকে একটু নাড়িয়ে দিচ্ছে, একটু ধাক্কা দিচ্ছে, একটু সারপ্রাইজিং, একদম শকিং, একটা অদ্ভুত ধরনের, একটু ভয়ঙ্কর টাইপের, যেটা তুমি একদম পছন্দ করো না, ঠিক আছে, বা যেটা তোমার মতামতের সাথে পুরো উল্টো, আলাদা, ঠিক আছে, যেটা ভালো সেন্সে হতে পারে, খারাপ সেন্সে হতে পারে। সারপ্রাইজিং, তোমার ভালো লাগলো একটা জিনিস, এমনটাও হতে পারে, আবার হরিবেল, খুব ভয়ঙ্কর টাইপের জিনিস, এমনটা হতে পারে। সেই জিনিসটা নোট ডাউন করে রাখো, সেটা তুমি কমন প্লেস বুকের মধ্যে লিখে রাখো। ওই যে পয়েন্টটা যেটা তোমাকে সারপ্রাইজ করছে, সেটা তোমার মনটাকে অ্যাকচুয়ালি এক্সপ্যান্ড করে দেয়, তোমার মনটাকে একটু বাড়িয়ে দেয়। যদি তুমি সারপ্রাইজের থেকে দূরে থাকো, ওই উইয়ার্ড, অদ্ভুত বা হচ্ছে খুব এক্সট্রিমলি সারপ্রাইজিং জিনিসের থেকে, তাহলে তোমার মনটা একটা সীমাবদ্ধতার মধ্যেই থেকে যাবে। যখনই আমরা নতুন কিছু, অনেক গভীর কিছু জানতে পারি, শিখতে পারি, তখন সারপ্রাইজ আমরা হই। সেটা ভালো সেন্সে, একটা সুইট সেন্সে হতে পারে, খুব মিষ্টিভাবে হতে পারে, অথবা সেটা একটু ভয়ঙ্কর, একটু অদ্ভুত ধরনের হতে পারে। তো সেই জিনিসগুলো আমাদের এই কমন প্লেস বুকের মধ্যে নোট ডাউন করে রাখা উচিত। তাহলে আমরা ক্যাপচার করব কোন কোন জিনিস, যে কোনো জিনিস আমরা কমন প্লেস বুকের মধ্যে লিখবো না, লিখবো ইন্সপায়ারিং বা মোটিভেশনাল, পার্সোনাল এক্সপিরিয়েন্স, পার্সোনাল লাইফ, পার্সোনাল ইস্যুস, ইভেন্ট, থার্ড হচ্ছে কি সারপ্রাইজিং বা উইয়ার্ড থিংস। কিছু সময় পর পর তুমি এটা জানতে পারবে, মানে তোমাকে এটা খেয়াল রাখতে হবে, এই কমন প্লেস বুকে ফিরে যাওয়া এবং আগের জিনিস যা কিছু তুমি লিখেছো বা নোট ডাউন করেছো, সেটাকে একবার চোখ বোলানো, সেটাকে একবার দেখা, ঠিক আছে, যার ফলে কি তুমি সেখান থেকে
অনেক নতুন নতুন জিনিস, আইডিয়া, নতুন নতুন জিনিস তোমার মনে পড়বে, ঠিক আছে, সেটাকে একটা ফিডব্যাক দেওয়া, এবং তার পাশে ছোট্ট একটা অ্যারো দিয়ে আর লিখে রাখা, আর ফর রিসার্চ, বা একটা ছোট্ট অ্যারো দিয়ে হচ্ছে ফর এক্সাম্পল লিখে রাখা হচ্ছে ডাব্লু, ডাব্লু ফর হচ্ছে রিরাইট, ঠিক আছে, এরকম, বা একটা ছোট্ট অ্যারো দিয়ে ই লিখে রাখা, মানে ই ফর এক্সিকিউট করা, ঠিক আছে, যার ফলে কি তোমার কমন প্লেস বুকটা যখন তুমি খুলছো এবং পরপর পৃষ্ঠা উল্টাচ্ছ, তখন তোমার মনে পড়বে যে এবার তুমি যেটা ই লিখে রেখেছিলে এক্সিকিউট করবে, সেটাতে একটা টিক মার্ক মেরে দিলে যে হ্যাঁ এক্সিকিউট হয়ে গেছে, বা যেটা আর ফর রিসার্চ লিখে রেখেছিলে, কোনো একটা লেখক সম্পর্কে নতুন তুমি জানলে যে ওই লেখকের জন্ম, সাল, তারিখ তুমি রিসার্চ করতে চাও, তো তুমি তার জাস্ট নামটা তুমি নতুন শুনেছো, সাইডে আর ফর রিসার্চ লিখে রেখেছিলে, পরে গিয়ে তুমি সেটা রিসার্চ করে সেগুলো তুমি জেনে নিয়েছো, সেগুলো তুমি কমন প্লেস বুকে হয়তো লেখোনি, ওখানে তুমি একটা টিক মার্ক করে দিলে, ব্যাস। তো যার ফলে কি তোমার কমন প্লেস বুকটা, এই যে সাইডে শর্ট নোট, একটা আন্ডারলাইন করা, সব কিছু নয়, যা কিছু তুমি লিখেছো কমন প্লেস বুকের মধ্যে, তার মধ্যে কিছু কিছু জিনিস এরকম অ্যারো দেওয়া, সব কিছুতে নয়, ঠিক আছে, বা কমন প্লেস বুকের যে মার্জিন বা হেডিং আছে, সেই হেডিংয়ের উপরে কোনো একটা লাইন লিখে রাখা, পুরো পৃষ্ঠাটার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা, ঠিক আছে, এরকম করার মাধ্যমে তুমি বইটা, মানে কমন প্লেস বুকটাকে আরও অনেক বেশি তুমি পার্সোনালাইজ করতে পারছো, তোমার অনেক কাছের হয়ে পড়ছে, মানে তুমি একমাত্র বুঝতে পারবে আর মানে কি রিসার্চ, ডাব্লু মানে রিরাইট করা বা রাইট করা আরেকবার, ই মানে এক্সিকিউট করা, ঠিক আছে, লেটস সে হচ্ছে এফ, এফ মানে হচ্ছে ফিল, বারবার করে একই জিনিসটাকে ফিল করা, যে ইউ আর সাকসেসফুল, ইউ আর লাকি, এই ফিলিংসটাকে ইন্টারনালি বারবার জেনারেট করা, অন্য কেউ দেখলে ওই কোড ওয়ার্ডগুলো বুঝতে পারবে না, ওই অ্যারোগুলোর মানে কি বুঝতে পারবে না, কেন তুমি ওখানে আন্ডারলাইন করে রেখেছো বুঝতে পারবে না, ওটা তোমার নিজের পার্সোনাল, যেমন তোমার মাইন্ডের ভেতরে সব কিছু অন্য কারো বুঝতে পারবে না, অসম্ভব, ঠিক তেমনই ওটা তোমার হয়ে গেল আর কি। তো যেটা অত্যন্ত বেশি ইম্পর্টেন্ট, এটাকে আরও অনেক বেশি পার্সোনালাইজ করা, এবং যখন তুমি এই পার্সোনালাইজ করবে, যখন তুমি এই সব কিছু দেখবে একটা জায়গায়, একটা কমন প্লেস বুকের মধ্যে সমস্ত কিছু লেখা আছে, তখন তুমি মানে তোমার অ্যাটেনশন আর তোমার টাইম, এটাকে জাস্ট তুমি অ্যারেঞ্জ করতে পারবে বা ম্যানেজ করতে পারবে, অনেক ইনফরমেশন একসাথে রেগুলেট করতে পারবে, অনেক কিছু একসাথে মনে রাখতে পারবে, শুধুমাত্র তাই নয়, বরং তুমি অনেক বেশি ক্রিয়েটিভ পার্সন হয়ে উঠবে। ক্রিয়েটিভিটি মানে একটা সম্পূর্ণ একটা নতুন জিনিস তৈরি করা, এমনটা শুধুমাত্র নয়। ক্রিয়েটিভিটি মানে হচ্ছে কি, দুটো জিনিস যার অস্তিত্ব আগে থেকেই আছে, তার মধ্যে একটা নতুন কানেকশন খুঁজে বের করা, যেটা আগে কেউ দেখেনি। অর্থাৎ হতে পারে তুমি হয়তো ফর এক্সাম্পল তোমার ছেলে মেয়ের জন্য বা আপনাদের ছেলে মেয়ের জন্য একটা খেলনা কিনবেন, কি খেলনা কিনবেন সেটা আপনি নোট ডাউন করে রেখেছিলেন, তারপর সেই জিনিসটা হয়তো আপনার সেখানকার কোনো একটা আইডিয়া আপনার কাজে লেগে গেল, আপনার বিজনেসের মধ্যে আপনি কীভাবে সেলস করার সময় কীভাবে কথা বলবেন সেটা আপনার মনে থেকে গেল। বা হতে পারে আপনার বাড়িতে একটা গার্ডেন আছে, আপনি গার্ডেনিং করেন, সেখানে বিভিন্ন ফুল টুল আপনি এইসব মানে সেখানে ফুল চাষ করছেন, জল দিচ্ছেন ইত্যাদি, তো আপনি সেখানকার জিনিস বিভিন্ন নোট ডাউন করে রেখেছিলেন, সেই গার্ডেনিংয়ের কিছু টেকনিক্স বা টুলস আপনার মাথায় কাজে লেগে গেল আপনি ফিন্যান্সের যখন প্ল্যানিং করছেন সেখানে। তো আপনি আলাদা আলাদা ডাইভার্স ফিল্ড, আপনার ফিনান্সিয়াল লাইফ, আপনার রিলেশনশিপ, আপনার হচ্ছে জব বা প্রফেশন, আপনার প্যারেন্টিং বা আপনার ফিউচার প্ল্যান, ঠিক আছে, এই আলাদা আলাদা ডাইমেনশন বা ডোমেনের মধ্যে আপনি একটা ডোমেনের জিনিস অন্য একটা ডোমেনে অ্যাপ্লাই করা, সেখানকার জিনিস আরেকটা ডোমেনে অ্যাপ্লাই করা, আরেকটা জিনিস আরেকটা ডোমেনে, একটা নতুন রকমের কানেক্টিভিটি আপনি ডেভেলপ করতে পারবেন, যেটা আপনি আগে এতক্ষণ দেখতে পেতেন না, আপনার চোখের সামনেই ছিল কিন্তু আপনি দেখতে পেতেন না, যেটা হচ্ছে কি কমন প্লেস বুকটা ব্যবহার করার মাধ্যমে আপনি দেখতে পাচ্ছেন। যার ফলে কি নতুন কতগুলো থট প্যাটার্ন, নতুন কতগুলো অবজারভেশনাল একটা সাইকিক প্যাটার্ন আপনার মধ্যে তৈরি হবে, এমনভাবে আপনি জিনিসগুলো দেখতে শিখবেন যেটা আর কেউ দেখতে পায় না। তারা যদি একই সমস্যার মধ্যে পড়তো তাহলে তারা এই জিনিসগুলো দেখতে পেতো না, ঠিক আছে। তো এই কমন প্লেস বুকটাকে ডেভেলপ করা এবং এটাকে জাস্ট মেনটেন করা, একদিন দুদিন লেখা নয়, এবং এটাকে সবসময় সঙ্গে করে ক্যারি আউট করা। আমার কাছে তো জাস্ট এতগুলো নোটবুক আছে, এগুলো যদিও কমন প্লেস বুক নয়, এগুলো অ্যাকচুয়ালি নোটবুকের মতো বলা যেতে পারে। এটা আমার কমন প্লেস বুক, বাট আমার কাছে আরও পুরনো 4-5খানা কমন প্লেস বুক আছে। ফর এক্সাম্পল যেমন এটা আমি অনেক আগে ইউজ করতাম প্রায় এটা, ঠিক আছে, এছাড়াও আরও অনেকগুলো আছে, সেগুলো জাস্ট আমি মানে ফুরিয়ে গেছে তো অন্যান্য জায়গায় রেখে দিয়েছি আর কি, আমার কাছে এই মুহূর্তে নেই, নাহলে আমি সেগুলোও দেখাতাম, যেখানে আমি প্রতিদিন কি করছি, 4টে কাজ যদি আমি নিজেকে টাস্ক দিয়ে রাখি, তাহলে সেই 4টে কাজ দিনের শেষে গিয়ে আমি চেক করছি যে তার মধ্যে কটা কাজ আমি কমপ্লিট করতে পেরেছি। দেখা গেল আমি 4টে কাজ ঠিক করেছিলাম, যে 3 ঘন্টা পড়বো, এক্সারসাইজ করবো, মেডিটেশন করবো, এবং আমি আমার টিউশন ক্লাসেস দেবো স্টুডেন্টদেরকে বা সো অন। তার মধ্যে আমি দেখা গেল 3টে কাজ করতে পেরেছি, এক্সারসাইজ আমার করা হয়নি, তো তখন আমি 10-এর মধ্যে নিজেকে মার্কস দিতাম যে
আমি এতগুলো কাজ ঠিক করেছিলাম, 7টা কাজ বা 6টা কাজ, তার মধ্যে আমি 5টা করতে পেরেছি, তাহলে হচ্ছে 10-এর মধ্যে এত মার্কস। সেই কাজটার ভ্যালু অনুযায়ী যেটা আমি করতে পারিনি, বা কোনো দিন হয়তো আমি 10-এর মধ্যে 4-5 পাচ্ছি, কোনো দিন হয়তো 7-8 পাচ্ছি, এরকমভাবে আমি নাম্বার দিচ্ছি। এবং তারপরে লাইফের মধ্যে আমি একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি যে সেই প্যাটার্নটার ফলে কোন কোন জিনিসটা আমি বারবার মিস আউট করে যাচ্ছি, কোন কোন জিনিসটার কোথায় গিয়ে আমি আমার লিমিটেশনটা খুঁজে পাচ্ছি, কোন জায়গাটায় আমার নিজেকে ভেঙে নিজেকে একটু বাড়াতে হবে। তো ডেলি কাজ, ডেলি অ্যাক্টিভিটিগুলোকে আমরা কমন প্লেস বুকের মধ্যে নোট ডাউন করে সেখান থেকে আমরা অনেক জিনিসকে ইমপ্রুভ করতে পারি। ওকে, তো এই ছিল আমাদের আজকের ভিডিও, যেখানে আমরা টাইম এবং অ্যাটেনশনের যে রিলেশন সেটা সম্পর্কে আলোচনা করলাম, ইনফরমেশন ওভারলোড, কমন প্লেস বুক, এগুলো নিয়ে আলোচনা করলাম। আশা করি এটা অত্যন্ত হেল্পফুল হবে, এবং কমেন্ট সেকশানে লিখে জানিও তোমাদের মধ্যে কারা কারা কমন প্লেস বুক ব্যবহার করা শুরু করবে খুব শিগগিরই। এবং আরও একটা জিনিস, আমার একটু অসুস্থতার জন্য, শারীরিক অসুস্থতার জন্য আমাদের যে কোর্সটা সেটা এই মাসের প্রথম 1 সপ্তাহে বা 2 সপ্তাহের মধ্যে আসার কথা ছিল, কিন্তু সেটা একটু দেরি হচ্ছে, বিকজ মাঝখানে আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, ভিডিওসও কম এসছে, হয়তো তোমরা খেয়াল করবে অনেকে। অ্যাকচুয়ালি মাঝখানে 7 দিন 8 দিন মানে 6 দিন 7 দিন পর পর আসছে ভিডিওস, যেখানে প্রায় 4 বা 5 দিনের মধ্যে ভিডিওস চলে আসে। তো যার ফলে কোর্সের ভিডিওগুলো মানে একটু দেরি হচ্ছে আমার রেডি করতে। তো আশা করি এই মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, যেটা আমি 2nd উইকের মধ্যে বলেছিলাম সেটা হয়তো লাস্ট উইক, বা যদি না হয় তাহলে নেক্সট মান্থের 1st উইকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এবং কোর্সটা আমরা লঞ্চ করব, যে কোর্সটা সম্পর্কে প্রিভিয়াস বিভিন্ন ভিডিওতে আমি আলোচনা করেছি, অ্যাডভান্স মাইন্ডসেট কোর্স, এবং আশা করি তোমাদের কোর্সটা খুবই ভালো লাগবে। আজকের জন্য এতটুকু, পরের ভিডিওতে আবার দেখা হবে, এবং কমেন্ট সেকশনে তোমাদের মতামত অবশ্যই জানিও। আর ভিডিওটাকে লাইক করতে ভুলো না, বন্ধুদের সাথে শেয়ারও করো যদি পারো তো। থ্যাংক ইউ সো মাচ, চলো টাটা।